প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি এবং অস্থিরতার মধ্যেও দেশের সবকিছু স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। তাই জনগণকে বিচলিত না হয়ে বাহুল্য বর্জন করে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, প্রত্যাশিত স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে প্রতিশোধ প্রতিহিংসা থেকে বেরিয়ে আসতে হবে। আরও জানাচ্ছেন শফিকুল হক। গৌরবের ইতিহাস, ত্যাগের গল্প আর অবদানের অমলিন ছাপ যাদের হাত ধরে এগিয়েছে বাংলাদেশ, তাদেরকেই সম্মান জানালো রাষ্ট্র। দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে সম্মানিত হলেন 15 গুণী ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা, দেশ গঠনের প্রতিটি অধ্যায় যার ছাপ স্পষ্ট, সেই বেগম খালেদা জিয়া এবছর পেলেন স্বাধীনতা পুরস্কার মরণোত্তর সম্মানে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মান আর শ্রদ্ধার এক অনন্য আয়োজনে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মুক্তিযুদ্ধ থেকে বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও 14 বিশিষ্ট ব্যক্তিকেও দেয়া হয়েছে এই পদক। প্রাতিষ্ঠানিক পর্যায়েও অবদানের স্বীকৃতি হিসেবে স্বাস্থ্যসেবা, পল্লী উন্নয়ন ও সমাজ কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা 5টি প্রতিষ্ঠান পেয়েছে স্বাধীনতা পুরস্কার। অনুষ্ঠানে সকল জাতীয় নেতার ভূমিকা এবং অবদানকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন প্রধানমন্ত্রী। জানান, হীন দলীয় স্বার্থে তাদের ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে কার্পণ্য করলে ভবিষ্যতের ইতিহাস তা ক্ষমা করবে না। আমি বিশ্বাস করি, ঐতিহাসিক সত্য মেনে নিতে দ্বিধাচিত্তে থাকা হীনমন্যতার পরিচয়। আমরা যদি হীন দলীয় স্বার্থে আমাদের ইতিহাসের জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে কার্পণ্য করি, তাহলে ভবিষ্যতের ইতিহাস আমাদেরকেও ক্ষমা করবে না। স্বাধীনতার এত বছর পরও প্রাপ্তির পাশাপাশি অপ্রাপ্তিও কম নয়। সরকার প্রধান বলেন, প্রত্যাশিত স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে প্রতিশোধ, প্রতিহিংসা কিংবা অযথা বিতর্ক নয়। দেশের স্বার্থবিরোধী চক্র এখনো সুযোগের অপেক্ষায় বলে সতর্ক করেন প্রধানমন্ত্রী। আমাদের পথ মত ভিন্ন হতে পারে, আমাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে বিতর্ক বিরোধ থাকতে পারে, তবে আমাদের মধ্যেকার বিতর্ক বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়। অবশ্যই সে ব্যাপারে আমাদের সবাইকে অত্যন্ত সতর্ক থাকা জরুরি, কারণ বাংলাদেশের স্বার্থ বিরোধী চক্র এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে। ভঙ্গুর অবস্থায় নতুন সরকারের যাত্রা শুরু উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দায়বদ্ধতার জায়গা থেকে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেও সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টায় কাজ করছে তার সরকার। বিশ্বের সকল দেশে তেল ডিজেলের দাম বাড়ানো হলেও আমরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখন পর্যন্ত এই সিদ্ধান্তটি নেইনি। এই খাতে প্রতিদিন শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও সরকার চেষ্টা করছে আন্তরিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখার। জনগণের সুবিধা নিশ্চিত রাখতে সরকার সম্ভব সকল প্রকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বিচলিত না হয়ে বরং রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানে বাহুল্যের বর্জন, এমনকি পারিবারিক পর্যায়েও অমিতব্যয়িতা পরিহার করতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি আশ্বস্ত করতে চাই, জনগণের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। শফিকুল হক, 71, ঢাকা। বর্তমান দিন যতই যাচ্ছে জ্বালানি তেলের গ্রাহকদের ভোগান্তি, বিশৃঙ্খলা ততই বাড়ছে। আগে অপেক্ষার সময় ঘন্টায় মাপা গেলেও এখন তা গড়িয়েছে দিনে। এ থেকে দ্বন্দ্ব সংঘাতেও জড়িয়ে পড়ছেন অনেকে। যানবাহনের দীর্ঘ সারিতে রাজধানীর প্রধান সড়কগুলোতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। দুর্ভোগ কমাতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানোর পক্ষে পাম্প মালিক গ্রাহকরা বলছেন, প্রয়োজনে দাম সমন্বয়ের কথাও। রাকিব হোসেনের রিপোর্ট। জ্বালানি তেলের গ্রাহকরা কখনো চড়াও হচ্ছেন ফিলিং স্টেশনের কর্মীদের ওপর, আবার কখনো নিজেরাই জড়িয়ে পড়ছেন দ্বন্দ্ব সংঘাতে। গতকাল রাজধানীর ইসিবি চত্বর এলাকার সুমাত্রা ফিলিং স্টেশনের 2 জন গ্রাহককে ছুরিকাঘাত করেন অন্য কয়েকজন। মূলত অসহনীয় ভোগান্তি থেকেই এমন বিশৃঙ্খলা শুরু। খাওয়া, থাকা, ঘুম সবই রাস্তায়। 33 ঘন্টা যাবত এই রাস্তার মধ্যে পড়ে আছি। হাতাহাতি এই নিয়ে হয়েছে। আমি বলছি, ভাই আমি সিরিয়াল অনুযায়ী আমি তেল নিব। সে বলছে, আমি আপনার এই জায়গাতে খাতা দিব, আমার ডিউটি এই জায়গায়। আমি বলছি, আমার ডিউটি এই জায়গায়, আপনি আমার তেল নিতে দিতে হবে। আমরা আসার পর যখন দেখতে তেল শেষ, তেলটা পাচ্ছে না,
তখন এই উত্তেজিত হয়ে যায়, মব সৃষ্টির মতো করতেছে। আমরা প্রতিদিন পুলিশ প্রোটেকশন নিচ্ছি ক্যান্টনমেন্ট থানা থেকে, কিন্তু পাবলিকের একটা টেন্ডেন্সি হয়ে গেছে পুলিশকে না মানার। এখানে প্রথম ঘুষাঘুষি হয়েছে, পরে মনে করেন যে ছুরি দিয়ে হাতের মধ্যে ফুস মারছে, পরে কর্মীটোলা গেছিল, কর্মীটোলা তো রাখে নাই, পরে ঢাকা মেডিকেলে নিয়েছে। জ্বালানি বিভাগের তথ্য মতে গেল 1.5 মাসে উদ্ধার করা হয়েছে 5.5 লাখ লিটার অবৈধভাবে মজুত করা তেল। এই বেআইনি কাজে জড়িত থাকার অভিযোগ আছে পাম্প সংশ্লিষ্টদের বিরুদ্ধেও। এমন পরিস্থিতিতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনার পক্ষে গ্রাহক ও মালিকরা। বর্তমানে আমাদের পাম্পে যে দীর্ঘ লাইন, যদি একজন সার্জন এখানে নিযুক্ত থেকে প্রতিটা গাড়ির পেপারস চেক করে, সেই ক্ষেত্রে আমাদের এই লাইন অর্ধেকের বেশি কমানো সম্ভব। যাদের হুন্ডার লাইসেন্স আছে, গাড়ির লাইসেন্স আছে, তাদের তেল দেওয়ার দরকার। অরিজিনাল কাগজ করে তেল দিল, অরিজিনাল কাগজ না দেওয়ার জরিমানা করলো, এক গাড়ি আলাদা আর এত ভোগান্তি হয় না। বিশ্ববাজারে প্রতিনিয়ত দাম সমন্বয় হলেও দেশে ভোক্তা পর্যায়ে স্থিতিশীল অকটেন, ডিজেল ও পেট্রোলের দর। কিন্তু এসব জ্বালানি তেল সংগ্রহে গ্রাহকদের বেড়েছে ব্যয়, অপচয় হচ্ছে কর্মঘণ্টা। রাজধানীর প্রধান সড়কগুলোতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এমন অবস্থায় সমন্বয় করে পরিস্থিতি সামাল দেওয়ার দাবি তাদের। 5 টাকা 10 টাকা যদি বাড়ায় দেয়, অকটেন যা আছে দেখবেন যে সবাই ছেড়ে দিয়েছে। 11-12 ঘন্টা যুদ্ধই করছি আমরা, যুদ্ধ ইরানে লাগছে, মাগার আমরা পাম্পে এসে যুদ্ধ করতেছি। কোনো মালিকরা আমাদের জিজ্ঞেস করে না খাইছে কি খাই নাই, না খেয়ে দিয়ে আসি, নিজের টাকা দিয়ে 400-500 টাকা পর্যন্ত শেষ হয়ে গেছে। এটা নিজে পকেট থেকে গেছে, কোনো মালিকরা দিয়ে যায়নি। অকটেন পেট্রোলে চালিত যানবাহনের সিংহভাগই ব্যক্তিগত এবং বিলাসবহুল গাড়ি, আর ডিজেলের চাহিদা বেশি গণপরিবহন, মালবাহী যানবাহন এবং কৃষিকাজে। রাকিব হোসেন, 71, ঢাকা। জ্বালানি তেল সংকট ও হামের সংক্রমণ সহ জনস্বার্থ সংশ্লিষ্ট সব পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার, এমন অভিযোগ করেছেন জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যজোটের নেতারা। গণভোটের রায় বাস্তবায়নে দেশব্যাপী নতুন করে 2 সপ্তাহের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন তারা। বিরোধী মত দমনে পতিত সরকারের মতো আচরণ করলে এই সরকারের পরিণতিও ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জোটের নেতারা। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঠিক করতে বৃহস্পতিবার বৈঠকে বসেন 11 দলের শীর্ষ নেতারা। মগবাজারের আলফালা মিলনায়তনে বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পরে সংবাদ সম্মেলনে দেশে চলমান জ্বালানি সংকট, হাম সংক্রমণ বৃদ্ধি নিয়ে সরকারের উপর ক্ষোভ জানান জোটের নেতারা। তাদের অভিযোগ, প্রশাসনে দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে সরকার গণতন্ত্র বিরোধী অবস্থান নিয়েছে। সরকার বলতেছে সংসদে স্বাস্থ্য খাতে কোনো সমস্যা নাই, আমরা দেখছি যে হামের টিকার অভাবে অনেক শিশু মারা যাচ্ছে। সরকার সংসদে বলতেছে জ্বালানি সংকট নেই, আমরা দেখতেছি রাস্তায় পেট্রোল পাম্পে আপনার শত শত গাড়ির লাইন দেখতেছি। প্রশাসনের মধ্যে যে দলীয় নির্লজ্জভাবে যে দলীয়করণ চলছে, এর বদলি ওএসডি ওনাকে পদত্যাগে বাধ্য করা, একেবারে 1-1.5 মাসের মধ্যে একটা ফ্যাসিবাদী স্টাইলে, যার বিরুদ্ধে এতকাল ওনারাই বক্তব্য রেখেছেন, আমরা রেখেছি, সেই কাজ নিজেরাই শুরু। গণভোটের রায় বাস্তবায়নে 11 দলীয় ঐক্যের আন্দোলন দমনে সরকারের হুমকি ধামকি ফেসিবাদী এবং অসাংবিধানিক আচরণের শামিল বলে মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি। সেই মোকাবেলার অর্থ রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রীয় বাহিনী, রাষ্ট্রীয় শক্তি, জনগণের ট্যাক্সের টাকা পয়সায় কেনা লাঠি, অস্ত্র, বন্দুক আর বাহিনী দিয়ে যদি জনগণের আন্দোলনকে আবার মোকাবেলা করার সিদ্ধান্ত বা পলিসি তারা গ্রহণ করেন, তাহলে কি পরিমাণ ভুল করবেন সেটা 24 জুলাই অভ্যুত্থানের আন্দোলন থেকে তাদেরকে আমি শিক্ষা নিতে পারি। গণভোটের রায় বাস্তবায়নে নতুন করে 2 সপ্তাহব্যাপী আন্দোলন কর্মসূচি ঘোষণা করে বিরোধী দলীয় এই জোট। বিভাগীয় সদরগুলোতে সমাবেশ অনুষ্ঠিত হবে, সেখানে 11 দলের প্রত্যেকটি দলের শীর্ষ নেতারা এই বিভাগীয় শহরের এই সমাবেশগুলোতে ইনশাআল্লাহ উপস্থিত থাকবে। এই রাউন্ড করে আসার পরে রাজধানীতে 11 দলের উদ্যোগে একটা বিশাল জাতীয় মহাসমাবেশের আয়োজন করে শীর্ষ নেতৃবৃন্দ পরবর্তী দফার কর্মসূচি ইনশাআল্লাহ ঘোষণা করবে। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা। আমাদের আজকের জাতীয় জুলাই সনদ বাস্তবায়নে সৃষ্টি হয়েছে জটিলতা, তবে বিরোধী দলকে সাথে নিয়েই সংবিধান সংশোধনীর মাধ্যমে সনদ বাস্তবায়নের আশা সরকারের। কিন্তু সংস্কার পরিষদে এখনও স্থির বিরোধী দলীয় জোট। সরকার এককভাবে সংবিধান সংশোধন করলে সংসদ ও রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। মোহন ইসলামের প্রতিবেদন। দীর্ঘ তালিকা নিয়ে এই সনদ প্রণয়ন করতে পারছি।
রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে মুখোমুখি সরকার ও বিরোধী দল। দ্রুত এটার আপনারা ব্যবস্থা নেবেন। ত্রয়োদশ সংসদ শুরুর পর থেকে এ নিয়ে প্রায়ই বিতর্কে জড়াচ্ছে তারা। তবে প্রথম অধিবেশনেই জুলাই সনদ বাস্তবায়ন শুরু হওয়ার সম্ভাবনা নেই। মাননীয় স্পিকার, জটিলতার কারণ বিএনপি চায় স্বাক্ষরকৃত সনদ বাস্তবায়ন আর বিরোধী জোট চায় গণভোটের আলোকে। যেভাবেই বাস্তবায়ন হোক তা সংবিধানের কিছু পরিবর্তনের মধ্য দিয়ে করতে হবে। সরকার দলের সদস্যরা বলছেন, সাধারণভাবে সংবিধানের সংশোধনীর মাধ্যমেই তারা সনদ বাস্তবায়ন করতে চান। 18 দফার পরে 152টা দফা আছে, অনুচ্ছেদ আছে সংবিধানে, বাকিগুলোর কি হবে? কাজেই এটা সংবিধানের মধ্যে অন্তর্ভুক্তই করতে হবে, এটা নিয়ম। কাজেই সংবিধান সংশোধন ছাড়া কোনো বিকল্প নেই। সংসদে 2/3 প্রতিনিধিত্ব থাকায় বিএনপি চাইলেই এককভাবে সংবিধানে সংশোধনী আনতে পারে, কিন্তু এ পথে হাঁটতে চায় না দলটি। আমরা বারবার বিরোধী দলকে বলার চেষ্টা করছি, এখনও বলছি, আবারও বলবো, আমরা যে কোনোভাবেই হোক কোনো ফ্যাসিস্টের জন্য আবার নতুন করে মাথা চারা দেওয়া না হতে পারে। আমরা এটা আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ। সরকারি দল বিরোধী দলকে নিয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা সেটি দেশকে এগিয়ে নিতে চাই, জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই। আর বিরোধী দল সনদ বাস্তবায়নে এখনও সংস্কার পরিষদের অধিবেশন ডাকার দাবি করছে। তাদের মতে পরিস্থিতি জটিল করেছে সরকার, সমাধানও করতে হবে তাদের। জটিলতাটা ওনারাই সৃষ্টি করেছেন, এখন সেই জটিলতাটা রাষ্ট্রীয় পর্যায়ে এসেছে, এটা সমাধানের রাস্তা ওনাদেরকে বের করে দিতে হবে। বিএনপির এই ভুলটা ভাঙবে, তারা এখন যেভাবে ল্যাপস করেছে, যেটি করেছে, এটি সম্পূর্ণ জাতির সাথে বেইমানি। আর সরকার যদি তাদের বাদ দিয়ে সংবিধানে সংশোধনী আনার চেষ্টা করে, তার জবাব সংসদ ও রাজপথে দেওয়ার হুঁশিয়ারি বিরোধীদের। আমরা অবশ্যই আমাদের বিরোধিতা করব, সংসদেও আমরা বিরোধিতা করব, সেই সাথে রাজপথে তো আমরা নামবই। তবে সনদ বাস্তবায়নে একলা পথে হাঁটবে বিএনপি নাকি বিরোধী দলীয় জোটকে আস্থায় এনে তা করবে, সময়ই বলে দিবে সেই উত্তর। জাতীয় রাজস্বের দিক থেকে কিন্তু মোহন ইসলাম, ৭১, ঢাকা। আওয়ামী লীগ সরকারের সময় বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেবে সরকার। ওই সময় রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারেরও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংসদকে এসব তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এদিকে নারায়ণগঞ্জে 300 শয্যার নতুন হাসপাতাল নির্মাণের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আর গাইবান্ধার সুন্দরগঞ্জ ভেঙে নতুন একটি উপজেলা গঠনের আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম। বৃহস্পতিবার সকাল 10:30টায় জাতীয় সংসদের নিয়মিত অধিবেশন শুরু হয়। এতে অংশ নেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জনাব মোহাম্মদ আবুল হাসনাত। সংসদের 2 মিনিটের বক্তব্যে সদস্যরা নিজ নিজ এলাকার নানান সমস্যার কথা তুলে ধরেন। চুরাগড় উপজেলার 2 অংশের মধ্যে একমাত্র সংযোগ, যেখানে অধিবাসী 2 লক্ষ উপরে। মাননীয় স্পিকার, আমার দাবি হচ্ছে এই আশুগঞ্জকে পৌরসভা ঘোষণা করা হোক। এই দ্বীপ অঞ্চলের মানুষকে যদি বরিশাল যেতে হয়, 4 থেকে 5 ঘন্টা সময় লাগে বরিশাল শহরে যেতে। এ সময় সংসদে প্রস্তাবিত 5টি প্রস্তাবের প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী নিজ নিজ প্রকল্পের কাজ বাস্তবায়নে তাদের আশ্বস্ত করেন। কক্সবাজার মহাসড়কটি 4 লেনে উত্তীর্ণ হওয়ার জন্য 26 কিলোমিটার ইতিমধ্যে ডিপিপি অনুমোদন হয়ে কার্যকর হতে চলেছে। বাকি অংশ ডিপিপি অনুমোদন হবে, ফিজিবিলিটি স্টাডি চলছে। প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি মাননীয় সংসদ সদস্যের জন্য একটি করে যেন কারিগরি স্কুল স্থাপিত হয়। বিছানা এবং রোগীর সংখ্যানুপাতে এটার রোগীর পরিমাণ দেখে যদি প্রয়োজন মনে করি বা সরকার যদি প্রয়োজন মনে করে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা ক্রমে মাননীয় সংসদ সদস্যের 200 শয্যার নতুন হাসপাতালটি প্রতিষ্ঠা করার কথা বিবেচনা করা হবে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশ্বাস দেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা ভেঙে নতুন উপজেলা নির্মাণের। আনুষঙ্গিক বিষয়টি বিবেচনা করে সুন্দরগঞ্জ উপজেলা বিভক্তকরণের প্রস্তাব পাওয়া গেলে নতুন উপজেলা গঠনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। প্রশ্নোত্তরে সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের লিখিত জবাবে জনপ্রশাসন মন্ত্রী জানান, আওয়ামী লীগ সরকারের সময় বিসিএস ক্যাডার নিয়োগের দুর্নীতি ও দলীয়করণের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। মন্ত্রণালয়ের শূন্য পদ পূরণে কর্মপরিকল্পনার তথ্য সংসদে উত্থাপন করেন তিনি। এবং আরেক সংসদ সদস্য মনোয়ার হোসেনের প্রশ্নের লিখিত জবাবে আইনমন্ত্রী জানান, আওয়ামী লীগ সরকারের হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরাও চাই, ওনার মতোই চাই, বার কাউন্সিল স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। 5ই আগস্ট জাতীয় সংসদের নেটওয়ার্ক সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেটি সম্পূর্ণ পরিবর্তন না করায় সাউন্ড সিস্টেমের বিভ্রাট হয়।
দুদকে জিজ্ঞাসাবাদ শেষে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিইও জাহিদুর রহিম জোয়ারদার এমন দাবি করেছেন। দুদক জানায় তদন্তের প্রয়োজনেই অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আর জাতীয় সংসদের চিফ হুইপ বলেছেন সংসদে সাউন্ড সিস্টেম স্থাপনে অনিয়ম হয়েছে। আরও জানাচ্ছেন সিফাত ফারুকী। গেল 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিনেই সাউন্ড সিস্টেমে সমস্যা দেখা দেয়। ফলে কিছুক্ষণ স্থগিত রাখা হয় অধিবেশন। বিভ্রাটের কারণ খতিয়ে দেখতে গঠন করা হয় 3 সদস্যের তদন্ত কমিটি। সাউন্ড সিস্টেম স্থাপনে অনিয়মের অভিযোগ তদন্তে বৃহস্পতিবার দুদককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় ঠিকাদারি প্রতিষ্ঠানের সিইও জাহিদুর রহিম জোয়ারদারকে। জিজ্ঞাসাবাদ শেষে তিনি দাবি করেন মাইক্রোফোনের তারের সংযোগ ও নেটওয়ার্কের সমস্যা থাকায় এই ঘটনা। 24 সালের 5 আগস্টে যখন সবাই ঢুকে গেছিল হলের ভিতরে, তখন আপনার সমস্ত মাইক্রোফোন ভেঙে ফেলেছিল, হেডফোন চলে গেছিল। মূল প্রবলেমটাই ছিল তারে এটা যে নেটওয়ার্ক তারের প্রবলেম ছিল। আগের তারিখ থেকে গেছিল, চেঞ্জ করা হয় নাই। ওই যখন টেবিল চাপড়াইছে তখন ওই কানেক্টর লুজ হয়ে গেছে। এই লুজ হওয়ার থেকেই এই প্রবলেমটা। অনভিজ্ঞ থার্ড পার্টি প্রতিষ্ঠান আমানত এন্টারপ্রাইজ যথাযথ প্রক্রিয়ায় কাজ না করাকেও দায়ী করেন তিনি। কাজটা যদি আপনি একজন অনভিজ্ঞ লোকের কাছে গাড়ি চালাতে দেন, স্টিয়ারিংটা দিয়ে দেন, আর সে যদি অ্যাক্সিডেন্ট করে, ওখানে কোনো আশ্চর্য হওয়ার কিছু নাই। পরে দুদকের মুখপাত্র আক্তার হোসেন বলেন তদন্তের প্রয়োজনেই অভিযুক্ত ব্যক্তিকে তলব করা হয়েছে। সংসদের সাউন্ড সিস্টেমের বিষয় নিয়ে দুর্নীতি দমন কমিশনে একটা অনুসন্ধান চলমান রয়েছে। আজকে অনুসন্ধানকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিকে তার বক্তব্য নেওয়ার জন্য ডেকেছিলেন। সংসদে সাউন্ড সিস্টেম স্থাপনে অনিয়মের অভিযোগ তদন্তকে সাধুবাদ জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। প্রায় 4 কোটি টাকা খরচ করে সাউন্ড সিস্টেম রিপেয়ার করা হয়েছে, অথচ সেটা রিপেয়ার না করে যদি চেষ্টা করতো সাউন্ড সিস্টেমটা রিপ্লেস করতে, তাহলে ভালো হতো। সাউন্ড এখনও শোনা যায় না। কাজে এই সাউন্ড সিস্টেমের দুর্নীতি দমন কমিশন যদি কাজ করে থাকে, আমি তাদের সাধুবাদ জানাই। প্রকল্পের কার্যক্রমে অনিয়ম বা আর্থিক দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখছে দুদক। অনুসন্ধানকারী কর্মকর্তা অনুসন্ধান শেষে এবং অনুসন্ধান প্রতিবেদন দাখিল করবেন। সিফাত ফারুকী, 71, ঢাকা। জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধের নির্দেশনা কিভাবে বাস্তবায়ন করা হয় তা উঠে এসেছে বিটিআরসির এক কর্মকর্তার দেওয়া সাক্ষ্যে। সেখানে বলা হয় ঊর্ধ্বতনদের নির্দেশে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ধাপে ধাপে দেশ জুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়। সাক্ষ্য তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নির্দেশনায় বিষয়টি উঠে আসে। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। পুরো ইন্টারনেট শাটডাউন হয়নি, আমরা শাটডাউন করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল। 24-এর গণঅভ্যুত্থানকালীন সময় 17 জুলাই থেকে ধাপে ধাপে 5 আগস্ট পর্যন্ত নিয়ন্ত্রণ ও বন্ধ করা হয় ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম। রাজপথে উত্তেজনা চলাকালে যোগাযোগ ব্যবস্থায় নেমে আসে কার্যত অন্ধকার। প্রসিকিউশনের দাবি সেই সময় সংগঠিত হয় হত্যাযজ্ঞ। এই মামলায় বিচার চলছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক ও হাসিনা পুত্র জয়ের। বৃহস্পতিবার বিটিআরসির এক কর্মকর্তা এ নিয়ে সাক্ষ্য দিয়েছেন। ট্রাইব্যুনালে তিনি বলেন 24-এর 18 জুলাই সন্ধ্যায় ওই সময়ের বিটিআরসি মহাপরিচালক কাজী মোস্তাফিজুর রহমান তাকে জানান প্রতিমন্ত্রী পলক কমিশনের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ মহিউদ্দিন আহমেদকে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছেন। এরপর নির্দেশনা বাস্তবায়নের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয় এবং অপারেটরদের জানানো হয় ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের অপস্ট্রিম বন্ধ করতে। নির্দেশ অনুযায়ী 18 জুলাই রাত আনুমানিক 9টার দিকে সারা দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়। পরে একটি এসএমএস-এর মাধ্যমে অপারেটরদের জানানো হয় তাদের নিজ নিজ আইআইজি থেকে ইন্টারনেট বন্ধ করে কাজ শেষ হলে ডান লিখে জানাতে হবে। সাক্ষ্যে বলা হয় সেই নির্দেশ অনুযায়ী কাজ সম্পন্ন করা হয়। সাক্ষ্য অনুযায়ী 18 জুলাই রাত থেকে 23 জুলাই পর্যন্ত সারা দেশে ইন্টারনেট কার্যত বন্ধ থাকে। পরে 23 জুলাই জুনায়েদ আহমেদ পলক আইআইজি ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে কিছু নির্দিষ্ট জায়গায় সীমিত পরিসরে ইন্টারনেট চালুর নির্দেশ দেন। এরপর 31 জুলাই আবারও পূর্ণাঙ্গভাবে ইন্টারনেট চালুর নির্দেশ আসে। সাক্ষ্যদাতার ভাষ্য অনুযায়ী পুরো প্রক্রিয়াটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই বাস্তবায়ন করা হয়েছে। তবে ট্রাইব্যুনাল সাক্ষীর পরিচয় গোপন রেখেছেন। মাইনুল মারুফ, 71, ঢাকা। ঘুরে দাঁড়াতে বাংলাদেশের দুর্বল ব্যাংকগুলোকে তহবিল দেবে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসি। ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক এবং আইএমএফের বসন্তকালীন বৈঠকে আইএফসির নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী একথা জানান। এছাড়া দেশের পুঁজি বাজারে উন্নয়নে বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান জেপি মর্গান সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। রুহুল আমিনের ডেস্ক রিপোর্ট।
বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন সভার তৃতীয় দিনে বাংলাদেশ প্রতিনিধি দল বৈঠক করে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসির প্রতিনিধিদের সঙ্গে। ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ব্যাংকসহ বেশ কিছু খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সংস্থাটি। বাংলাদেশ টাকার ডেপ্রিসিয়েশনের কারণে তো অনেক বিজনেস হাউস, অনেকেই ক্যাপিটাল ইরোশন হয়েছে। এটা আছে, গভর্নমেন্টের অনেকগুলো প্রজেক্টও বন্ধ আছে, ব্যাংকিং সেক্টরে একটা বড় ডেফিসিট আছে, যারা ব্যাংকগুলো বিভিন্নভাবে তাদের ক্যাপিটাল অ্যাডিকুয়েসি প্রশ্নবিদ্ধ হয়েছে। তো এইগুলোর সার্বিক সমাধানে আমরা আইএফসি খুব ইন্টারেস্ট নিয়েছে। এবং অর্থমন্ত্রী জানান, দুর্বল ব্যাংকগুলোতে আইএফসি বিনিয়োগ করলে ব্যাংকগুলোর ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হবে। ভালো অ্যামাউন্ট একটা লিকুইডিটি দেবে ব্যাংকগুলোকে, তারপরে ট্রেড সাপোর্ট দেবে গ্যারান্টি দিয়ে, এবং প্রাইভেট সেক্টরে যাদের যেসব কোম্পানিতে ক্যাপিটাল ডেফিসিট হয়েছে তাদেরকে কি সাপোর্ট দিতে পারে সেটা নিয়ে আলাপ হয়েছে। তারপরে গভর্নমেন্ট যেগুলো প্রজেক্ট বন্ধ হয়ে আছে বিভিন্ন জায়গায়, বিগ অ্যাসেট, এগুলোকে রিভাইভ করে ইনভেস্টমেন্টের মাধ্যমে, বিদেশি ইনভেস্টমেন্টের মাধ্যমে এগুলোকে কিভাবে রিভাইভ করা যায়। একই দিনে অর্থমন্ত্রী বৈঠক করেন প্রভাবশালী মার্কিন বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান জেপি মর্গানের কর্মকর্তাদের সঙ্গেও। আলোচনা হয় পুঁজিবাজার উন্নয়ন প্রসঙ্গে। বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের অবস্থা তো খুবই খারাপ। এখানে আমাদের নতুন নতুন প্রোডাক্ট আনতে হবে, ইনক্লুডিং বন্ড সহ কিছু। জেপি মর্গানের এখানে বাংলাদেশে অংশগ্রহণ করা হচ্ছে, এটা সিগন্যাল, একটা গ্লোবাল সিগন্যাল। এটা যে জেপি মর্গান যখন বাংলাদেশে ইনভলভ হয়, তো ফ্ল্যাগশিপ কোম্পানিগুলোকে একটা মেসেজ দেয় এটা। তো আমরা আশা করছি জেপি মর্গানের সাথে আমাদের আগামী দিনের কিছু প্যাকেজিং করা সম্ভব হবে। এটা আলাপ আলোচনার বিষয়, সিদ্ধান্তের বিষয়, এবং জেপি মর্গান আসার কারণে আরো অনেকেই এখানে ইন্টারেস্ট নেবে। বসন্তকালীন সভায় এদিন বিভিন্ন দেশ থেকে আসা সাংবাদিকদের মুখোমুখি হন আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধে সবচেয়ে ঝুঁকিতে এশিয়ার কিছু দেশ। রুহুল আমিন, ৭১, ঢাকা। এখন থেকে একজন এজেন্টের কাছেই মিলবে মোবাইল ব্যাংকিং এর সব সেবা। এটি বাস্তবায়নে হোয়াইট লেভেল এজেন্ট নেটওয়ার্ক চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করবে পে স্টেশন নামের একটি প্রতিষ্ঠান, আর ব্যাংকগুলোর মধ্যে সংযোগ স্থাপন করবে জয়তুন ফাউন্ডেশন। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল জাহের আনাস। সময়ের সাথে জনপ্রিয়তা ও গুরুত্ব বাড়ছে মোবাইল ব্যাংকিংয়ে। এছাড়া ক্যাশলেস লেনদেনও বিস্তৃত হচ্ছে প্রতিনিয়ত। কিন্তু এসবের জন্য একাধিক এজেন্টের সহায়তা নিতে হয় গ্রাহকদের, যা অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ও সময় সাপেক্ষ। তবে এবার সেই প্রক্রিয়া সহজ করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন উদ্যোগে পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করবে পে স্টেশন নামে একটি প্রতিষ্ঠান, আর ব্যাংকগুলোর মধ্যে সংযোগ স্থাপন করবে জৈতুন বিজনেস সলিউশন। সব ধরনের এমএফএস সার্ভিস, ব্যাংকিং সার্ভিস, পিএসপি, পিএসও সবাই ওখান থেকে সেবা নিতে পারবে, কানেক্ট করতে পারবে, এবং গ্রাহকরা সেখান থেকে সেবা পাবে। এটা একটা যুগান্তকারী পদক্ষেপ বলে আমরা মনে করি, যে যখন প্রতিটা সার্ভিস প্রোভাইডার তার নিজস্ব একজন এজেন্ট বসিয়ে কাজ করে, সেটা সবসময় ইকোনমিক্যালি ভায়াবল হয় না। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, দেশে ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল ওয়ালেট ৪২ কোটির বেশি। আর নতুন সেবার প্রযুক্তিগত নিরাপত্তায় দেওয়া হচ্ছে বিশেষ নজর। প্রতিটি লেনদেনে থাকবে ২ স্তরের ওটিপি, পিন ও বায়োমেট্রিক। বাধ্যতামূলক করা হয়েছে পরিচয় যাচাই, ফি তালিকা প্রকাশ এবং গ্রাহক সেবা। আমার সেলটাও ভালো হইতো, বা সেলস অগত্যা সেলসের টার্গেট থাকে, এই কারণে আর কি আমার নগদ আর রকেট নাই, শুধু বিকাশটাই আছে। তো এটা যদি নগদ থেকে বিকাশ বা বিকাশের থেকে রকেট এইভাবে সিস্টেমটা চালু হতো, তাহলে হয়তো আমার সুবিধা হইতো। নগদে টাকা উঠাইতে গেলে আমাদের অনেক দূরে যাইতে হয়, হয়রানি হইতে হয়। এখানে বিকাশ, আমাদের বিকাশে টাকা বেশি চার্জ কাটতেছে, নগদ একটু কম কাটে। বাংলাদেশ ব্যাংক এই এজেন্টদের হিউম্যান এটিএম হিসেবে গড়ে তুলতে চায়, যা ভূমিকা রাখবে প্রান্তিক পর্যায়ে লেনদেন সহজ করতে। ৩ ধাপে যাচাই বাছাইয়ের পর দেয়া হবে লাইসেন্স। এটা বেসিক্যালি একটা থার্ড পার্টি একটা আউটসোর্সিং আর কি জিনিসটা, একটা কোম্পানি আরেকটা কোম্পানির মাধ্যমে কিভাবে আমরা এটা করতে পারি।
তো ওয়ার্ড লেভেল এজেন্সির এই বিষয়গুলো আমরা এখন ধারণা দেওয়া হয়েছে। বর্তমানে এটার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আমরা দুটো পাইলটিংয়ের আবেদন এগুলো পর্যালোচনা করা হচ্ছে। একটা বাংলাদেশ ব্যাংকের একটা পরিকল্পনা রয়েছে একটা এই সংক্রান্ত একটি গাইডলাইন্স দেওয়া। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে নিয়মিত অডিট তদারকির মাধ্যমে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। কোনো অনিয়ম হলেই বাতিল হতে পারে লাইসেন্স। কাস্টমার এডুকেশনের প্রয়োজন আছে। এইটা যদি যারাই অপারেটর হয় তারা যদি এটার দায়িত্বটা নিয়ে নেয় ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের, তাহলে আমার মনে হয় আস্তে আস্তে আমরা যেমনটি টেকনোলজির সাথে খাপ খাইয়ে নিয়েছি, বিভিন্ন অনলাইন ব্যাংকিংয়ের সাথে খাপ খাইয়ে নিয়েছি, বিকাশ, নগদ, রকেটের সাথে খাপ খাইয়ে নিয়েছি, এইটাও আমরা খাপ খাইয়ে নিতে পারবো। বিশ্লেষকদের মতে এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাড়বে ডিজিটাল লেনদেন, গতি পাবে গ্রামীণ অর্থনীতি। আব্দুল জাহের আনাস, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।